পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? পালাবো না, কোথায় পালাবো, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠব। এভাবেই বিএনপিকে নিয়ে দিনরাত কটাক্ষ করতেন কাওয়া খ্যাত ওবায়দুল কাদের। অথচ কোনো মতে প্রাণে বেঁচে গেছেন এই সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সমস্ত অপকর্মের অন্যতম হোতা। জানা গেছে এতদিন দেশেই আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি তিনি ভারতে পালিয়ে গেছেন। তাকে ধরার জন্য অভিযানেও গিয়েছিল যৌথ বাহিনী, কিন্তু তাকে ধরা যায়নি। এতদিন কোথায় লুকিয়েছিলেন কাদের? কেন তাকে ধরতে পারল না প্রশাসন? হাসিনার মতো কাদেরকেও কি ভারতে পালাতে সাহায্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সবকিছুরই যে শেষ আছে তা মানতেই চাইতেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ধরে নিয়েছিলেন ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু কাদের ভুলেই গিয়েছিলেন ফেরাউন নমরুদের মতো শাসকদেরও করুণ পরিণতি হয়েছিল। সেই তুলনায় তিনি কিছুই নন, সেটি যেন প্রমাণ হচ্ছে আরেকবার। কেননা ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে কোনো মতে জীবন নিয়ে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুন করে জানা যাচ্ছে। এর আগে খবর ছিল তিনি এখনও দেশে লুকিয়ে আছেন। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইসরাতুন নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালায়। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি, কেননা ভারতেও তাকে আত্মগোপনেই থাকতে হবে। দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রোষানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতে লুকিয়ে আছেন বলে অনেকে জানিয়েছেন। তাদের ভাষ্যমতে আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছেন। তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধ পথে ভারত যান। পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র ও শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে। পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে করে তিনি কলকাতায় যান। স্ত্রী ইসরাতুন নেসা তার সঙ্গে নেই। ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টে তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান। সেখানে তিনি তার নিকটাত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুর বাড়িতে অবস্থান নেন। তখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় থাকেন। এর আগে তিনি গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। পরে ২৪ আগস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থান জানার জন্য গত দুদিন তার মোবাইলের ২টি নম্বরে দফায় দফায় ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়। দলের কর্মীদের কাছে সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সবাই এক বাক্যে বলেছেন তিনি কলকাতায়। তবে রোষানল এড়ানোর জন্য আত্মগোপনে আছেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকে দুষছেন। এজন্যই ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির শঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা। এর আগে শনিবার রাতে হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের AR টাওয়ারে কাদের স্ত্রীসহ অবস্থান করছে এমন সন্দেহে অভিযান চালিয়ে কাউকে না পেয়ে ওই বাসার লোকদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে গণমাধ্যমকে কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্যই কাদের আত্মীয় নুরুল হুদাকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নুরুল হুদা দাবি করেছেন ৫ তারিখের পর থেকে ওবায়দুল কাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। কাদেরের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। উল্লেখ্য,
5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে লাপাত্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালেও এখন পর্যন্ত কাদেরকে গ্রেফতার করা যায়নি। কেন এতদিন দেশে থাকার পরেও কাদেরকে গ্রেফতার করা গেল না তা নিয়ে ক্ষুব্ধ সাধারণ জনগণ। কেউ কেউ মনে করছেন কাদেরকে দেশের বাহিরে পাঠাতে সাহায্য করতে পারেন আওয়ামী পরিবারের সদস্য এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মারুফুল ইসলাম সামাজিক মাধ্যমে লিখেছেন, জেনারেল ওয়াকার যতদিন থাকবে ততদিন বাংলাদেশে এই সার্কাস চলতেই থাকবে। আরেকজন লিখেছেন, 3 মাসে ওবায়দুল কাদেরের মতো 1 নম্বর ওয়ান্টেড আসামিকে সরকার ধরতে পারেনি, এটাই 1 নম্বর ব্যর্থতা। অন্য এক ব্যক্তি বলছেন, ওবায়দুল কাদেরের মতো একটা ওয়ান্টেড মানুষ 2 মাস পর এভাবে পালিয়ে গেল আর প্রশাসন তাকে ধরতেই পারল না, ব্যাপারটা অবাক করার মতো। প্রশাসনই তাকে সহায়তা করেছে বলে মনে হচ্ছে, না হলে পালানোর সময় সীমান্তে ধরা পড়বে না এটা অসম্ভব। উল্লেখ্য, ওবায়দুল কাদেরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেও নিয়মিত নেতিবাচক ট্রল করা হতো, এখনও তা অব্যাহত রয়েছে। দামি ঘড়ি ও কোট টাই ব্যবহারে অভ্যস্ত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকার পতনের শেষের দিকে বেশ বিতর্কিত হন। ছাত্র জনতার আন্দোলন মোকাবেলায় ছাত্রলীগের যথেষ্ট মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ওই সময়ে ওবায়দুল কাদের দলের ভেতরে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েন বলে মন্তব্য করেছেন কয়েকজন শীর্ষ নেতা। তাদের ভাষায় বলতে গেলে তখন থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ হারান দলের সাধারণ সম্পাদক। তিনি প্রতিদিনই সংবাদ সম্মেলন কিংবা কোনো অনুষ্ঠানের মাধ্যমে আলোচনায় থাকতেন, কিন্তু ছাত্রলীগকে জড়িয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্য করার পর তার প্রায় প্রতিদিনের সংবাদ সম্মেলনের কার্যক্রম থেমে যায়। এদিকে কাদেরের একের পর এক অবকর্ম সামনে আসতে শুরু করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে সড়ক মহাসড়কের ব্যাপক উন্নয়ন দাবি করা হলেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা অনুযায়ী এ খাতে 29,230 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে 12 বছরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসাবে সড়ক ও জনপদ অধিদপ্তরের দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে নিয়মিত বচন দিলেও তার সময়ে ঠিকাদারি কাজ ও বিল পেতে ঘুষ কমিশন বাণিজ্য হয়েছে। নেতা, ঠিকাদার ও কর্মকর্তাদের আতাতে প্রকল্প ব্যয়ের 10 থেকে 20% গেছে। লাইসেন্স ভাড়া, কার্যাদেশ, কেনাবেচা, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজিতে আরও 2 থেকে 6% টাকার অনিয়ম হয়েছে। প্রকল্প ব্যয়ের 23 থেকে 40% দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে এসেছে। প্রতিবেদনে 2009-10 থেকে 2023-24 অর্থ বছরে সড়ক ও জনপদ অধিদপ্তরের বাস্তবায়ন প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করা হয়েছে। 2017-18 থেকে 2021-22 অর্থ বছরে সম্পূর্ণ 25টি প্রকল্প পর্যবেক্ষণ করা হয়েছে। গত 15 অর্থ বছরে বরাদ্দ ছিল 1,69,000 কোটি টাকা। এর মধ্যে 1,27,000 কোটি টাকা ব্যয় হয়েছে নির্মাণ কাজে, বাকি টাকা দুর্নীতি করেছেন কাদের। গবেষণায় বিশ্বব্যাংকের বরাতে বলা হয়েছে, সড়ক নির্মাণ অন্যতম দুর্নীতিগ্রস্ত শিল্প। বাংলাদেশে 4 লেনের মহাসড়ক নির্মাণ ব্যয় 21 থেকে 100 কোটি টাকা, যা প্রতিবেশী ভারতের 9 গুণ এবং ইউরোপের দ্বিগুণ। প্রকল্প প্রণয়নের সময় উদ্দেশ্যমূলক ব্যয় 25 থেকে 30% বেশি ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, কয়েকটি প্রকল্প পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষক জুলকার নাইন বলেন, একটি প্রকল্পে 74 লাখ টাকা বরাদ্দ ছিল বৃক্ষরোপণে, কিন্তু সরেজমিন একটি গাছও পাওয়া যায়নি। শীর্ষ 10 ঠিকাদারি প্রতিষ্ঠান আওয়ামী লীগ আমলে 6,509টি কার্যাদেশ পেয়েছে, যার আর্থিক মূল্য 17,450 কোটি টাকা। অন্যান্য প্রতিষ্ঠানের অংশীদারিত্বে 40,232টি কার্যাদেশ পেয়েছে, যার আর্থিক মূল্য 83,178 কোটি টাকা। অভিযোগ রয়েছে, ওবায়দুল কাদের, তার স্ত্রী, ভাই ও আত্মীয়রা সম্পৃক্ত ছিলেন প্রতিষ্ঠানগুলোর কার্যাদেশ পাওয়ায়। আওয়ামী লীগের প্রভাবশালীরাও ছিলেন কিছু ঠিকাদারের পেছনে, আর এসব প্রকল্পের বেশিরভাগ অর্থই গেছে কাদেরের অ্যাকাউন্টে। সুপ্রিয় দর্শক, কাদেরকে আটক করতে না পারার জন্য আপনি কি সেনাপ্রধানকে দায়ী করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন কাদেরের পালিয়ে যাওয়ার বিষয়ে আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।